আচ্ছা দেখা যায় না? হ্যাঁ, প্লে করো। আচ্ছা, ওকে। আমরা আমাদের ম্যাথের জগতে সব থেকে ভাইটাল একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যালকুলাস পার্ট নিয়ে। আসলে তোমরা যদি তোমাদের বাস্তব জীবনের চারপাশে তাকাও, দেখবা যে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কিছু না কিছু চেঞ্জ হচ্ছে। সাপোজ যদি চিন্তা করো যে 10 মিনিট আগে তোমরা রুমে ছিলা, এখন এখানে আছো, তাহলে তোমাদের অবস্থানে চেঞ্জ হয়েছে। আচ্ছা, তোমরা যদি 10 বছর আগে ব্যাক করো, তখন এইটুক ছিলা, এখন ইয়া বড় হয়ে গেছে, তাহলে ঘরে চেঞ্জ হয়েছে। আচ্ছা, তোমরা যদি তোমাদের ফেসবুকে ফ্রেন্ডের নাম্বার দেখো, 7 দিন আগে যা ছিল এখন হয়তো চেঞ্জ হয়েছে, কারো বেড়েছে, কারো কি হয়েছে, কমেছে। আবার আসছে হয়তো 2-1 দিন আগে বাসা থেকে যে পরিমাণ টাকা নিয়ে আসছো, এখন কিন্তু সেই পরিমাণ টাকা নাই, খরচ হয়ে কারো কমে গেছে, কারো আবার হয়তো আমদানি হয়ে বেড়ে গেছে, আলাদা কথা। ঠিক আছে, ওই যে কোর্স ফি বাসা থেকে অনেক সময় স্টুডেন্টরা বেশি নেয়, যেমন আমার এক স্টুডেন্ট 15,000 টাকা কোর্স ফি নিয়েছে, সে আমাকে 10,000 দিয়ে 5,000 নিয়েছে সে, এবং সে আমাকে বলছে যে ভাই আপনি বলে দিবেন যে বাসা থেকে আমার যদি ফোন দেয় কোর্স ফি কত, 15,000। হ্যাঁ, ফোন দেয়নি, এখানে বলে দিলাম, তার মা বাবা দেখলে তার কাছ থেকে বাকি টাকাটা নিয়ে নেবে। আচ্ছা, তোমাদেরই কোনো ফ্রেন্ড তো, এই যে তোমাদের টাকার পরিবর্তন হচ্ছে, তুমি যদি ভালো করে তাকিয়ে দেখো, তোমার চারপাশে পরিবর্তন অলওয়েজ হচ্ছেই। সেই পরিবর্তনগুলো বিভিন্ন এককে হচ্ছে, যেমন ফেসবুকে ফ্রেন্ডের সংখ্যা চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে পরিবর্তন হচ্ছে কিসের, নাম্বারের। এই যে তোমার বাসা থেকে একটা ফিনান্সিয়াল টাকা পয়সা নিয়ে আসলা, এখানে কিছু চেঞ্জ আসছে, রুম ভাড়া দিয়েছো, তারপর জামা কাপড় হয়তো বা কিনছো, কোর্স ফি দিয়েছো, আবার খাওয়াতে টাকা দিয়েছো, মিলে টাকা দিয়েছো, এখানে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হয়েছে, সেটা কিসের, টাকার। ঠিক আছে। আচ্ছা, তোমরা ছোট ছিল, বড় হয়ে গেছে, এখানে কিন্তু একটা ভরের পরিবর্তন হয়েছে। তো প্রতিদিন এরকম হাজারো হাজারো পরিবর্তনের সঙ্গে তোমরা মানে বসবাস করছো। এই পরিবর্তন নিয়ে গণিতের যে শাখা আলোচনা করে, সে শাখাকে বলা হয় ক্যালকুলাস। তার মানে ক্যালকুলাস এমন একটা গণিতের শাখা যেখানে চেঞ্জ নিয়ে ডিল করা হয়। ঠিক আছে, চেঞ্জ নিয়ে ডিল করা হয়। তাহলে তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে এই ক্যালকুলাস কি কাজে লাগে, ক্যালকুলাস কেন ব্যবহার করা হয়, গণিতে এটা কেন জায়গা নিল, তাহলে বলতে পারবা প্রতিনিয়ত এটা চেঞ্জ গুলাকে পরিমাপ করার জন্য ক্যালকুলাস আমাদের গণিতে একটা জায়গা করে দিয়েছে। তার মানে চেঞ্জ নিয়ে গণিতের যে শাখা ডিল করে সেটাকে বলা হচ্ছে কি, ক্যালকুলাস। আসলে এবার ক্যালকুলাস নিয়ে একটু কিছু জিনিস জেনে নি। ক্যালকুলাস শব্দের অর্থ কিন্তু পাথর। হ্যাঁ, পাথর। আচ্ছা, ক্যালকুলাসের 2টা পার্ট রয়েছে। একটাকে আমরা রাখতে পারবো অন্তরীকরণ নামে, বা যেটা ইংরেজি নামটা কি, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন নামে রাখতে পারবো আমরা। আর আরেকটা পার্ট হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। ইন্টিগ্রেশন। আচ্ছা, একটু যদি আমরা এদের উৎপত্তি লক্ষ্য করি, অন্তরীকরণ জাস্ট রিসেন্টলি কিছুদিন আগে আবিষ্কার হয়েছে। এটা 1600 খ্রিস্টাব্দে আবিষ্কার হয়েছে। এটা ইংল্যান্ড প্লাস জার্মানি, দুই জায়গায় এর আবিষ্কার হয়েছে বলে দাবি করা হয়। ঠিক আছে, ইংল্যান্ডের স্যার আইজাক নিউটন এবং জার্মানির লিবনিজ, বিখ্যাত বিজ্ঞানী ম্যাথমেটিশিয়ান লিবনিজ। ঠিক আছে, তবে ওনার অবদান সব থেকে বেশি লিবনিজের। লিবনিজ জার্মান একজন বড় একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন জার্মানির। আর ইংল্যান্ডে নিউটন, এনাকে চিনে না এমন কেউ নাই।
1600 খ্রিস্টাব্দে এই জিনিসটা আবিষ্কার করে। ঠিক আছে, অন্তরীকরণ। আর যোগজীকরণের আবিষ্কার হয় 250 BC তে, মানে 250 বিফোর ক্রাইস্ট, মানে খ্রিস্টপূর্ব 250 এটা আবিষ্কার হয়। এটা হয় গ্রিসে। আচ্ছা, অন্তরীকরণ কি করে? কোনো কিছু কত দ্রুত চেঞ্জ হচ্ছে সেটা নির্ণয় করে। দ্রুত চেঞ্জ হয় সেটা নির্ণয় করে, সেটা নির্ণয় করে। ঠিক আছে, কোনো কিছু কত দ্রুত চেঞ্জ হয় সেই জিনিসটা নির্ণয় করে অন্তরীকরণ। আর যোগজীকরণ কি করে? কোনো কিছু কতগুলো একত্রিত হচ্ছে সেটা নির্ণয় করে। তাহলে দুইজনের কাজ কিন্তু দুই ধরনের। তোমরা নামের মধ্যে বুঝতে পারবে, যোগজীকরণ মানে যোগ করা, সমষ্টি করা, মোট কতগুলো এক জায়গায় হচ্ছে সেটা নির্ণয় করা যোগজীকরণ। আর অন্তরীকরণ, অন্তর মানে কিন্তু ভেঙে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। তার মানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে সেটা কত দ্রুত হচ্ছে সেটা নির্ণয় করে। দুইজনের কাজ কিন্তু দুই ধরনের এবং একে অপরের এরা বিপরীত। একে অপরের কি বিপরীত। আমরা অনেকেই শুনি যে অন্তরীকরণ যোগজীকরণের একদম হুবহু বিপরীত প্রক্রিয়া। তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার প্রায় শেষের পথে, এটা শুনেছো সবার কাছ থেকে। তো তোমাদের মনে হইতে পারে তাহলে মনে হয় এরকম হয়েছে যে পাশাপাশি দুই বন্ধু, এক বন্ধু অন্তরীকরণ আবিষ্কার করছে, অন্য বন্ধু ঠিক তার উল্টাটা যোগজীকরণ এইভাবে আবিষ্কার করছে। যোগজীকরণ উল্টা তাই, এইভাবে কিন্তু আবিষ্কার হয়নি। তুমি যদি চিন্তা করো, আচ্ছা খ্রিস্টপূর্ব 250-এ এটার আবিষ্কার যোগজীকরণের, আর এটার আবিষ্কার খুব রিসেন্টলি কিছুদিন আগে 1600 খ্রিস্টাব্দে। তার মানে দুইটার মধ্যে ব্যবধান আছে 1850 বছর। এটার জন্ম হওয়ার 1850 বছর পর অন্তরীকরণ জন্ম হয়েছে। ব্যাপারটা কিন্তু এরকম না, সাপোজ আমি অন্তরীকরণ আবিষ্কার করলাম, আমি তোমাদেরকে অন্তরীকরণ শিখালাম, আর আমি বললাম এটা একটা বিপরীত প্রক্রিয়া, এরকম হতে পারে, তোমরা সঙ্গে সঙ্গে এটা বের করে ফেললা, কিন্তু এরকম হয়নি। দুইটার মধ্যে পার্থক্য কত? 1850 বছর। ওকে, আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে 1850 বছর পর এটা যখন আবিষ্কার হয়েছে, তখন আমরা বুঝতে পারছি এরা দুইজন আসলে মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। বাংলা মুভিতে যেগুলো হারিয়ে যায় না, 20 বছর পর একত্রিত হয়, ঠিক ওই রকম ভাবে আমরা একত্রিত করে গণিতের একটা জায়গায় শাখা খুলতে পারছি এদের দুইজনকে নিয়ে, সেটাকে বলা হচ্ছে কি ক্যালকুলাস। ঠিক আছে, তা আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে অন্তরীকরণ দিয়ে শুরু করব, যেটা রিসেন্টলি আবিষ্কার হয়েছে সেটা দিয়ে শুরু করব। ঠিক আছে, এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আমরা এতদিন জ্যামিতি শিখেছি, ত্রিকোণমিতি শিখেছি, বীজগণিত শিখেছি, এগুলা নিয়ে কিন্তু আমরা ম্যাথের জগতে সন্তুষ্ট ছিলাম, আপনি নতুন করে এই ক্যালকুলাস কেন আনতে গেলেন? তার তো একটা লজিক থাকতে হবে নাকি? কারণ আমি যদি জ্যামিতি, ত্রিকোণমিতি, বীজগণিত দিয়ে সব কাজ করতে পারি, এটা তো নিয়ে আসার প্রয়োজন নাই। ভালো চিন্তা করে, একটু চিন্তা করে দেখো, তোমার কাছে একটা গাড়ি আছে, হ্যাঁ, আর একটা গাড়ি তুমি কিনতেছো, কিন্তু দুই গাড়ির পারফরমেন্স একই, তাহলে কি তুমি একটা গাড়ি কিনবা? কিনবা না। তাহলে ওই গাড়ির পারফরমেন্স যদি এই পুরাতনটার থেকে একটু বেশি ভালো হয়, তাহলে তো নিবা। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ক্যালকুলাস আসলে এই যে তোমার ত্রিকোণমিতি, বীজগণিত এবং জ্যামিতি থেকে অনেক আপডেট। কিভাবে আপডেট একটু জাস্ট বলে দিই, তোমাদের ভালো বুঝতে পারবা তাহলে। ভাইয়া যে ডিফারেন্সিয়াল অন্তর্গণ ছাড়া কি যোগযোগ করা যাবে ভাইয়া? হ্যাঁ, অবশ্যই যাবে না কেন। যোগজীকরণ যখন করবো তখন কোন অন্তরীকরণের তো কোনো অপশন নেই, সেটা বুঝতে পারবো আস্তে আস্তে। এটা জাস্ট একটা আর একটা রিভার্স প্রক্রিয়া। তুমি যেমন চিন্তা করো, যোগের রিভার্স প্রক্রিয়া কি? বিয়োগ। ভাগের রিভার্স প্রক্রিয়া কি? গুণ। কিন্তু এগুলা কিন্তু সমসাময়িক কালে আবিষ্কার হয়েছে। যোগ আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিনের মধ্যে বিয়োগ আবিষ্কার হয়েছে, কিন্তু এই দুটা কিন্তু এভাবে হয়নি। যোগজীকরণ আবিষ্কার হয়েছিল
তার 1850 বছর পর আমরা আবিষ্কার করছি কি অন্তরীকরণ। তারপর এই দুইটাকে নিয়ে ক্যালকুলাসে জায়গা দিয়েছি। ঠিক আছে, আমি বলতেছি কিভাবে আবিষ্কার হচ্ছে। তার আগে আমাদের জানা দরকার ক্যালকুলাস আমরা কেন পড়বো ভাই, ক্যালকুলাস কেন পড়বো। আচ্ছা, আমি যদি কখনো এরকম একটা শেপ দিয়ে বলি যে ক্ষেত্রফল নির্ণয় করো, তোমরা কি পারবা? এটার ক্ষেত্রফল কেন নির্ণয় করতে পারবা না? কারণ তুমি একবার চিন্তা করছো এটা মনে হয় ত্রিভুজ, বাট এটা ত্রিভুজ না, কারণ এই বাহুটা একদম অড। এই বাহুটা যদি এরকম হতো তাহলে এটার ক্ষেত্রফল আমরা জ্যামিতির সাহায্যে খুব সহজে বলে দিতে পারতাম, হাফ গুণিত ভূমি গুণিত, বা ত্রিকোণমিতির সাহায্যে আমরা সহজে বলে দিতাম s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, আর কি s মাইনাস c, গোটাটার উপর কি। বাট এটা একটা বক্ররেখা, বক্ররেখা চলে আসলে তখন আর জ্যামিতি বলো, তুমি ত্রিকোণমিতি বলো, বীজগণিত বলো, কোনগুলোই সেটা সমাধান করতে পারবে না। সেটার একমাত্র সমাধান ক্যালকুলাসে গেলেই পাওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, কোন চলকের পাওয়ার যত বেড়ে যাবে সেটা তত বেশি বক্র হয়ে যাবে। তোমরা ওটিতে গেলে, অপারেশন থিয়েটারে গেলে দেখবা যে একটা রোগী বেঁচে আছে, তার হার্টবিট জোরে হচ্ছে, তার হার্টবিট জোরে হওয়ার ফলে তার এরকম 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 মাখা মাখা ইয়া হতেছে কম্পিউটার স্ক্রিনে। যে রোগীটা মারা যায়, হার্টবিট কমে যায়, সে কি হয়ে যায়, সরল রেখা হয়ে যায়। ঠিক আছে, তার মানে আর ভেবো না যে মরা মানুষরা সরল রেখা পড়ে, এরকম চিন্তা করার দরকার নেই। আমি বলতে চাচ্ছি আমরা যখন সরল রেখা পড়েছিলাম, সরল রেখার পাওয়ার এক্স আর ওয়াই এর কত ছিল? পাওয়ার যদি 2 হতো কি হতো, পাওয়ার যদি 3 হতো কি হতো, পাওয়ার যদি 4 হতো কি হতো, তখন কিন্তু সরলরেখা পারতো না। তখন কার হেল্প নিতে নেওয়া লাগবে আমাদের? হেল্প নিতে হবে ক্যালকুলাস। কিসের? ক্যালকুলাস। আচ্ছা, যখন এই জিনিসটা আসলো, এই ক্ষেত্রফল কিন্তু আমরা ক্যালকুলাস ছাড়া বের করতে পারবো না। তার মানে ক্যালকুলাস শেখা কি অপরিহার্য, কারণ আমাদের বাস্তব জগতের যত কিছু ইউজ করছি মোস্ট অফ দি জিনিসে এরকম অড জিনিস আছে। আমি যদি জাস্ট চিন্তা করলাম আমি একটা মার্কারের কোম্পানি খুলবো, কিসের? মার্কারের। তোমরা এই মার্কারটার দিকে যদি ভালো করে দেখো, এই মার্কারে একটা এখানে এইটুক তো কালি দিয়ে আমার পূর্ণ করতে হবে নাকি? তো আমি একটা ইঞ্জিনিয়ার ডাকলাম, যে বললাম আমি 1 কোটি মার্কার উৎপাদন করতে চাই, তাহলে আমাকে কি পরিমাণ মার্কার কিনতে হবে, তার বাজেট কত রাখবো, তার ঘনত্ব কত রাখবো, এখানে কি আয়তন লাগবে, সে আয়তনটা বের করো। ঠিক আছে, সে আয়তনটা আমি বের করতে বললাম। সে কি এটা জ্যামিতি দিয়ে পারবে? পারবে না, কারণ দেখো এই জায়গাটা চিকন, এই জায়গাটা মোটা। এটা যদি কেউ আমি চিত্র আঁকাই, আমরা যদি চিত্র আঁকাই, এটা চিত্র এরকম অনেকটা সিলিন্ডার আকৃতি না। সিলিন্ডারে কি হয়, এই জায়গা আর এই জায়গার দৈর্ঘ্যটা কি হয়, উচ্চতাটা কি হয়, সমান হয়। কিন্তু এটার এখানে উচ্চতা কম, এখানে আর একটু বেশি, এখানে আরো বেশি, এখানে আরো বেশি। তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল বা আয়তন আমরা জ্যামিতির সাহায্যে বের করতে পারতাম, বাট এখানে যে সিলিন্ডারটা আছে, যে শেপটা আছে, এটা কি আমি জ্যামিতি দিয়ে পারবো? ত্রিকোণমিতিতে এরকম কোন সূত্র আছে? পড়ানি। বীজগণিতের এরকম কোন সূত্র আছে? পড়ানি। তার মানে আমাদেরকে বাস্তব জগতে এরকম মোস্ট অফ দি জিনিস সব মানে অড ধরনের শেপ। তুমি তোমার যে মাছটা পড়ে আছো, সেই মাছকেও এরকম একটা কার্ভ আছে। এখন এই মাছকে কি পরিমাণ কাপড় লাগবে, ঠিক আছে, তার আয়তন আমি বের করে আমি একটা মাস্কের কোম্পানি খুলতে চাই, তাহলে আমার এমন একটা ইঞ্জিনিয়ার নিতে হবে যার এই বক্ররেখা সম্পর্কে ক্যালকুলেশন করার অভিজ্ঞতা আছে। মানে এই বক্ররেখা মানে তোমাকে ক্যালকুলেশন কে দিবে? ক্যালকুলেশন দিবে ক্যালকুলাস। কে দিবে? তোমরা মেয়েরা চিন্তা করে দেখো, তোমাদের বোরখার নিচে এরকম ডিজাইন আছে, সামান্য যে স্যান্ডেলটা পরে আসছো সেটাও এরকম একটা ইভেন অড শেপ। স্যান্ডেল ভালো ভালো যা কিছু দেখছো ভাই, মোস্ট অফ দি জিনিস কিন্তু এরকম অড শেপ। ঠিক আছে, এটার আয়তন ক্ষেত্রফল পারবে এই বেঞ্চের, কারণ এই বেঞ্চটা কেমন, সব সরলরেখা। কিন্তু আমি এই বেঞ্চের এইটুক যদি এরকম করে ক্রস করে ডিজাইন করে কেটে দিই, আর পারবে না জ্যামিতি। তাহলে এটাকে আমাদের পারতে হবে না? এখন যদি তুমি চিন্তা করো যে ক্যালকুলাসের ভাই ব্যবহার কোথায়, ভালো করে চিন্তা করে দেখো, একটা মানুষের ক্যালকুলাসের ব্যবহার করতে পারবে দোলনা থেকে কবর অব্দি। এমন কোন জায়গা নেই যেখানে ক্যালকুলাসের ইউজ নেই। গোটা বিশ্বই চলছে ক্যালকুলাসের উপর ডিপেন্ড করে। তুমি বাস্তব জগতে যা কিছু করতে চাও সব ক্যালকুলাস লাগবে। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি 10 মিনিট নিয়ে আলোচনা করলাম এটা গুরুত্ব বোঝানোর উদ্দেশ্যে।
ঠিক আছে? আমি যদি তোমাকে বলতাম যে তুমি এই জিনিসটার ক্ষেত্রফল বের করো, পারবা? এটা একটা চতুর্ভুজ, পারবা? কিন্তু পারবা না? বাট আমি এরকম করে দিলাম, তুমি আর পারবা না। এটা পারবে অনলি কে? ঠিক আছে? আচ্ছা, আবার ক্যালকুলাসের প্রচুর ব্যবহার আছে। হ্যাঁ, একটা ছোট্ট উদাহরণ দিই। ধরে নাও আমরা এখান থেকে একটা অটোতে উঠলাম, ইউনিভার্সিটিতে গেলাম। এখান থেকে ইউনিভার্সিটি ধরে নাও হচ্ছে 16 কিলোমিটার, অনেক বেশি নিলাম। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের যাইতে সময় লাগছে ধরে নাও হচ্ছে 2 মিনিট, 8 মিনিট লাগছে, 8 মিনিট বেশি, 8 মিনিট। ঠিক আছে? 8 মিনিট সময় লাগছে অটোতে, অনেক দ্রুত গেছে। এখন যদি আমি বলি বেগ বের করো, তাহলে তোমরা ফিজিক্সের সূত্র অনুযায়ী কি লিখবা? s/t। তো দূরত্ব তাহলে 2 কিলোমিটার পার আওয়ার পার মিনিট, 2 কিলোমিটার পার মিনিট। ঠিক আছে? আচ্ছা, তাহলে যে কাউকে যদি জিজ্ঞেস করি বেগটা কত, 2 কিলোমিটার পার মিনিট। ঠিক আছে? কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখো তো, আমরা এখানে উঠলাম, সামনে একটা জ্যাম পড়লো, সেখানে কি আমরা তাহলে 2 কিলোমিটার পার মিনিটে বেগে যেতে পারবো? সেখানে থামতে হবে না, কোথাও ট্রাফিক পুলিশ সিগন্যাল দিল, দাঁড়াইতে হবে না। ধরে নাও তোমাদের একজনের মাস্ক পরে চশমা পরে গেছে, চশমাটা তোলার জন্য থামতে হবে না। তাহলে প্রত্যেকটা মুহূর্তে কি আমাদের প্রত্যেকটা সময় কি এই বেগই ছিল? তার মানে বাস্তবে যেই বেগগুলা প্রত্যেকটা মুহূর্তের বেগ বের করতে আমাদের হেল্প করবে এই ক্যালকুলাস। তার মানে তুমি বাস্তব জীবনে যা কিছু করো সবকিছু ক্যালকুলাস দিয়ে ক্যালকুলেশন করা যাবে, এবং ক্যালকুলাসের হেল্প নিলে সব থেকে বেশি এক্সাক্ট অ্যান্সার আসবে। তো আমরা ক্যালকুলাসটা খুব মনোযোগ দিয়ে শিখবো, এবং সবার কাছে যেটা শুনছো যে অনেক কঠিন এগুলা কিছু না, সব ফাউল কথা। আজকে ক্লাস করে যাও, বাসায় যেয়ে দেখবা যে না আজকে নতুন কিছু শিখলা, ভালো কিছু শিখলা। তবে প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, কোনদিন জমা রাখতে হবে। ঠিক আছে? তো আমরা কোন পার্টটা নিয়ে পড়বো? ক্যালকুলাসের 2টা পার্ট। প্রথমে যদি আমরা অন্তরীকরণ পার্টটা ভালো করে পড়তে পারি, তাহলে যোগজীকরণ পার্টটা ইজি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে অন্তরীকরণ পার্টটা আমরা শিখবো। অন্তরীকরণ পার্টের মধ্যে আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে লিমিট আর একটা হচ্ছে অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণ কয়ভাবে বিভক্ত? 2 ভাগ, একটা হচ্ছে লিমিট আর একটা কি অন্তরীকরণ। আজকে আমরা শুরু করব লিমিট দিয়ে। কি দিয়ে শুরু করব? লিমিট। আচ্ছা, লিমিট পড়ার আগে আমাদেরকে ছোট্ট কিছু জিনিস জানতে হবে। 1 নাম্বার জিনিস আমরা যেটা জানবো সেটা হচ্ছে অসীম। অসীম, অসংজ্ঞায়িত, আর অনির্ণেয়। এই 3টা জিনিস সম্পর্কে আমরা একটু বেসিকটা ক্লিয়ার করব। ঠিক আছে? এই 3টা জিনিস সম্পর্কে আমাদের বেসিকটা ক্লিয়ার না, একটু বেসিকটা ক্লিয়ার করি। আচ্ছা, প্রথম জিনিস, আমি এমন একটা ফাংশন নিব যেই ফাংশনটা একটা উল্টা প্রকৃতির ফাংশন। মানে তুমি একে যদি 2 দাও, এ প্রডিউস করে দিবে তোমাকে কত? হাফ। এক্স এর মান যদি 2 বসাও তাহলে সে তোমাকে প্রডিউস করে দিচ্ছে কত? হাফ। তুমি যদি 3 বসাও তোমাকে প্রডিউস করে দিবে কত? 1/3। মানে যা দিবা তাকে উল্টায় দিবে, একটা উল্টা ফাংশন। f of x একটা এরকম ফাংশন 1/x। এবার আমি 2টা বাস্তব রেখা নিব। বাস্তব রেখার তোমরা জানো ডান পাশে কি থাকে? সব ধনাত্মক সংখ্যা থাকে, 1 2 3 4 5 6, এরকম তো আরো আছে। আমি এত লেখার টাইম নাই আমার, এই কারণে আমি কি দিয়ে দিলাম? প্লাস ইনফিনিটি। আর এই পাশে জানো ঋণাত্মক সংখ্যাগুলো থাকে, এত লেখার টাইম নাই, তাই এই পাশে কি দিয়ে দিলাম? মাইনাস ইনফিনিটি। ঠিক আছে? আচ্ছা, এবার আমি আরেকটা বাস্তব রেখা নিব। আরেকটা বাস্তব রেখা নিলাম। সিমিলারলি তুমি এখানে প্লাস ইনফিনিটি দিয়ে দিলাম,
এইদিকে মাইনাস ইনফিনিটি দিয়ে দিল, বা না দিলেও চলে। আমি অল্প একটু জায়গা নিয়ে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে, এত বেশি নিয়ে না, অল্প একটু জায়গা নিয়ে কাজ করতে চাচ্ছি। আচ্ছা, আমার কাজ হলো এখান থেকে বিভিন্ন মান চুজ করে এই ফাংশনে বসানো, আর এই ফাংশন আমাকে যা প্রডিউস করে দিবে তা এখানে বসানো। আবারও বলছি, এখান থেকে বিভিন্ন মান বের করে নিব, যাকে এক্স এর মান রূপে কল্পনা করে এখানে বসাই দিব, তাহলে এই ফাংশন আমাকে একটা নতুন মান দিবে, সেই মানটা এখানে বসিয়ে দিব। বুঝছো ব্যাপারটা? তাহলে ধরে নাও আমি শুরুতেই 1 দিয়ে সিলেক্ট করলাম। কি দিয়ে? 1। এক্স এর মান কত সিলেক্ট করলাম? 1। এখানে এক্স এর মান 1 বসিয়ে দাও তো কত হয়? 1/1 কত? 1। তাহলে আমি 1 বসিয়ে 1 পেয়েছি, তাই এই 1 কে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, ভালো করে বুঝি। হ্যাঁ, এবার আর একটা সুন্দর মান নিব, সুন্দর একটা মান নিব, 1 এবং 0 মাঝখানে একটা সুন্দর মান নিব। আচ্ছা দেখো তো, এইখানে আর একটা মান আছে না, হাফ, একদম মাঝখানে আছে কিনা? আচ্ছা, তাহলে আমি x এর মান হাফ এখানে বসিয়ে দিলাম। x এর মান হাফ, হাফ যদি বসিয়ে দিই, হাফ উল্টে গেলে কি হয়ে যাবে? 2। তাহলে আমি সিলেক্ট করে দিব কাকে বলো তো? 2 কে। এখন তোমার মনে চিন্তা হচ্ছে, ভাইয়া একের পর হাফ নিলেন কেন? উদ্দেশ্য কি আপনার? আমার একটা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্য হচ্ছে আমি ক্রমান্বয়ে আস্তে আস্তে জিরোর কাছে আসবো। কার কাছে আসবো? জিরো। ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে জিরোর কাছে আসা। তো হাফে আসলাম, আর একটা সুন্দর কি মান হতে পারে? এটা 3 ভাগের 1 ভাগ, মানে 1/3। এই গোটা জিনিসটা 3 ভাগের 1 ভাগ, মানে এই যে 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, তার মানে এটা কি 1/3 না? আচ্ছা, আর একটা সুন্দর মান হতে পারে 1/3। এই ফাংশনের মানটা 1/3 বসিয়ে দিলাম। 1/3 বসিয়ে কত পাবো? 3 পাবো। পাবো কিনা? তাহলে 3 পাবো। 3 কে আমি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা বলো তো, আমার উদ্দেশ্য কার কাছে যাওয়া? জিরোর কাছে যাওয়া। মনে করলাম এই জিরোর কাছে পরিমণি আছে, পরিমণিকে সবাই এখন জেলে দেখতে যাচ্ছে, তার ফ্যানরা। আমি একজন পরিমণির ফ্যান, এর কাছে আমি আসার চেষ্টা করছি। ঠিক আছে। আচ্ছা, তো আমি আর একটু কম আসলাম, ধরে নাও এখানে আসলাম 1/4। কত আসলাম? 1/4। আচ্ছা, তাহলে এক্স এর মান আমি কত বসাই দিব? 1/4 যদি বসাই দিই হয়ে যাবে কত? 4। আমি তাহলে এই 4 কে সিলেক্ট করব। আচ্ছা, তুমি কি একটা ব্যাপার লক্ষ্য করেছো? তুমি যত এই দিকে আসতেছো, এই মানটা তত এইদিকে সরে যাচ্ছে, তাই না? তো তুমি এইদিকে আসতে 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 একদম জিরোর কাছাকাছি চলে আসলে, এটাও যেতে 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 একদম কার কাছাকাছি চলে যাবে? ইনফিনিটির কাছাকাছি। ঠিক আছে, মনে করতে হবে যে এখান থেকে শেষ প্রান্ত হচ্ছে জিরোর কাছাকাছি। তাহলে এইদিকে শেষ প্রান্তে কি আছে? প্লাস ইনফিনিটি আছে। তাহলে তুমি সেইটাই করছো। তাহলে তুমি যত এইদিকে আসতেছো তত এটা এইদিকে সরে যাচ্ছে। তো তুমি একদিন না একদিন তো জিরোতে চলে আসবে নাকি? একদিন না একদিন পরিমণির সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, ওই জায়গায় চলে আসবে। তখন এটাও একদিন না একদিন সরে কার কাছে চলে যাবে? প্লাস ইনফিনিটির কাছে। যেই এই প্রান্তে পৌঁছাবা সেই ওই প্রান্তে চলে যাবে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি বলতে পারি এক্স এর মান যদি 0 বসাই, এক্স এর মান যদি 0 বসাই, তাহলে দেখো ফলাফলটা কেমন আসতেছে? প্লাস ইনফিনিটি। কি আসতেছে? প্লাস ইনফিনিটি। এটা কি বুঝলা? যে এইদিকে আস্তে 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 একদম 0 বসায় ফেলবা, সেই এদিকে যেতে 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 কি পেয়ে যাবা? প্লাস ইনফিনিটি পেয়ে যাবা। তাহলে এই জায়গা থেকে আমি একটা ধারণা নিতে পারি, সেটা হচ্ছে 1/0 ইকুয়াল প্লাস ইনফিনিটি। ওকে, এবার এটা আমি মিশাবো, কারণ আমি যে বাস্তব রেখা নিয়েছি তার শুধু একটাই পার্ট নাই, আর একটা পার্ট আছে, ঋণাত্মক সাইড আছে। ওই ফাংশনটা কি নেওয়া হলো কেন? ওই ফাংশনটা নেওয়া হলো কেন? এই ফাংশনটা নেওয়া হয়েছে কারণ আমি ব্যাখ্যা করতে চাচ্ছি অসংজ্ঞায়িত কি, অসীম কি, অনির্ণেয় কি। 0 দ্বারা কাউকে ভাগ করলে অসীম বা অসংজ্ঞায়িত চলে আসে। এই কারণে আমি এই ফাংশনটা নিচ্ছি, যেন নিচে x এর মান 0 আসে। ঠিক আছে, এটা বড় বুঝবা। আচ্ছা, এবার আমি চিন্তা করলাম, আমি তো এই সাইডটা ক্যালকুলেশন করেছি, এবার এই মাইনাস সাইডটা নিয়ে কাজ করব। তো -1 যদি আমি এখানে বসাই, কি বসাই? -1, তাহলে ফলাফল পাবো কি?
তাহলে এই যা ফলাফল পাইছি ইন্ডিকেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তো আমার উদ্দেশ্য কি, এই -1 থেকে কার দিকে যেতে হবে, তাহলে এই -1 থেকে 0 দিকে যাইতে গেলে অর্ধেক পথ পাড়ি দিলাম, তাহলে অর্ধেক পথ গেলে এই জায়গাটা কি থাকবে, -1/2। তাহলে x এর মান যদি আমি -1/2 বসাই, x এর মান যদি আমি -1/2 বসাই তাহলে পাবো কত বলো তো, -2। তাহলে -2 কে সিলেক্ট করলাম। আমি আরেকটু জিরোর কাছে যেতে চাচ্ছি, জিরোর আরেকটু কাছে যেতে চাচ্ছি, আরেকটু কাছে গেলে সাপোজ 1/3 গেলাম, তাহলে x এর মান যদি -1/3 বসাই তাহলে কত পাবো, -3। -3 কে সিলেক্ট করলাম। আমি আরেকটু কাছে যেতে চাচ্ছি, তাহলে আরেকটু কাছে কত, -1/4। তাহলে x এর মান যদি আমি -1/4 বসাই তাহলে কত পাবো, -4। -4 কে আমি এইভাবে ইন্ডিকেট করে দিলাম। আচ্ছা এখানেও ব্যাপারটা দেখো তো, তুমি যত জিরোর দিকে আগাচ্ছ, যতই বাবা তুমি জিরোর দিকে আগাচ্ছ, এই মানটা ততই -∞ দিকে সরে যাচ্ছে না। তো একদিন যেতে 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 যেদিন তুমি জিরোতে চলে যাবা, সেই দিন এই আস্তে 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 একদম কোথায় চলে আসবে, -∞ চলে আসবে। তাহলে আমি বলতে পারি 1/0 সমান -∞। ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে অনেকেই বলে যে 1/0 ইকুয়াল যে অসীম হয়, এটা প্রুভ করতে পারবা, সেটা তার একটা প্রুফ, ঠিক আছে। এই প্রুফ তাকে দেখাইলে সে স্যাটিসফাইড হয়ে যাবে। হ্যাঁ, এবং তোমাদের অনেকের এই তিনটা জিনিস নিয়ে কনসেপ্ট ক্লিয়ার না, আজকে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আসো এবার এইখানে কিন্তু কথা হয়ে গেছে রাজনীতিবিদদের মতো। রাজনীতিবিদরা একই কথা বলে কিন্তু ডাবল মিনিং বের হয়, ঠিক আছে, বা এক মুখ দিয়ে দুই কথা বলে ফেলে। এখানে কিন্তু এক মুখ দিয়ে দুই কথা হয়ে গেছে। আমি বলছি কি বলছি, 1/0 সমান হচ্ছে +∞। আবার কি বলছি, 1/0 সমান -∞। আরে ভাই বিশ্বাস করবো কোনটা তাহলে? সাপোজ কেউ এসে তোমাদেরকে বললো রুল ইংলিশটা কোথায়, এইদিকে ঝামেলা না, তার মানে প্রবলেম আছে ওখানে। ম্যাথমেটিক্স এর সংজ্ঞা মতে একই জিনিসের ফলাফল কখনো দুইটা ভিন্ন জিনিস হতে পারে না। যেমন আমি যদি বলি 2/4, এটা যদি হাফ বলি, পৃথিবীর যত জায়গায় 2/4 আসবে সব জায়গায় হাফই লিখতে হবে। এখন আমি এক জায়গায় লিখলাম 2/4 সমান 1/3, এটা কি সংজ্ঞায়িত হলো? না। তাহলে একই জিনিসের দুইটা মান দিয়েছি, আলাদা আলাদা মান, এটা কি ঠিক হলো? এটা ঠিক হলো না। তাহলে এটা ম্যাথমেটিক্স এর সংজ্ঞা মানে না, এটা ম্যাথমেটিক্স এর সংজ্ঞা মানে না। সেই দিন থেকে ম্যাথমেটিশিয়ানরা কি বললো, তাহলে ভাই 1/0 হচ্ছে অসংজ্ঞায়িত। 1/0 আসলে কি, অসংজ্ঞায়িত। মানুষকে বুঝাইতে পারবা এটা অসীম থেকে অসংজ্ঞায়িত কেন হলো? কি বলতো কারণটা? 1/0 মান যদি +∞ হয় তাহলে এই 1/0 মানও +∞ হওয়া উচিত, কিন্তু থিওরি মতে আমরা একটা +∞ পেয়েছি আর একটা কি -∞, ভিন্ন জিনিস হয়ে গেল না। তোমাকে বললো যে রেটিনা কোচিং কোথায়, তুমি এরকম করে দুই দিক দেখাচ্ছ, বুঝতে পেরেছো? রেটিনা কোচিং ওই জায়গায় আছে, তাহলে দুইজন বলতে পারে হ্যাঁ ওই জায়গায়। এরকম ভাবে দুইটা ভিন্ন দিক হতে পারে না, দুইটা ভিন্ন মান হতে পারে না একই জিনিসের, ঠিক আছে। আচ্ছা এই কারণে এই জিনিসটা যেহেতু ম্যাথমেটিক্স এর সংজ্ঞা মানে না, যেহেতু ম্যাথমেটিক্স এর সংজ্ঞা মানে না, তাই এটাকে বলা হয় কি, অসংজ্ঞায়িত। 1/0 তাহলে কি, মনে থাকবে? আচ্ছা এবার কিছু কিছু জিনিস যাদের নেগেটিভ ভ্যালু হয় না, যাদের নেগেটিভ ভ্যালু হয় না, যেমন যদি বলি ভর, ভর কি নেগেটিভ হয়? তাহলে ভরের ক্ষেত্রে যদি কখনো এরকম আসে 1/0, তাহলে ভরের ক্ষেত্রে 1/0 সমান তুমি +∞ লিখতে পারো, কারণ ভর কখনো নেগেটিভ হয় না। তাহলে নেগেটিভ ইনফিনিটি হওয়ার কোনো চান্সই নাই। তাহলে যে জিনিসগুলো কখনো নেগেটিভ হয় না তাদের ক্ষেত্রে 1/0 ইকুয়াল +∞ কথাটা সত্যি, কিন্তু যেগুলো নেগেটিভ হয় সেগুলোর ক্ষেত্রে 1/0 ইকুয়াল +∞ বা 1/0 ইকুয়াল -∞ এই কথা লেখা যাবে না। তাদের ক্ষেত্রে 1/0 ইকুয়াল কি লিখতে হবে, অসংজ্ঞায়িত। আমি কি অসংজ্ঞায়িত জিনিসটা ক্লিয়ার করতে পারছি? শিওর? আচ্ছা তাহলে অসংজ্ঞায়িত জিনিসটা বুঝেছো। আর আমরা একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে যদি কারো নেগেটিভ ভ্যালু না থাকে, যেমন ভর, ভরের যদি নেগেটিভ ভ্যালু না থাকে তাহলে সেটা 1/0 ইকুয়াল কি, অসীম। তাহলে পজিটিভ
যা অলওয়েজ পজিটিভ, তার ক্ষেত্রে 1/0 ইকুয়াল কি প্লাস ইনফিনিটি, প্লাস দেওয়ারও দরকার নেই, শুধু কি দিবা ইনফিনিটি। এখন এই ইনফিনিটি আসলে কি? এই ইনফিনিটি আসলে কি? এই ইনফিনিটি কিন্তু কোনো সংখ্যা না, এই ইনফিনিটি জাস্ট একটা ধারণা। এই জাস্ট একটা কি, ঠিক আছে? কেমন ধারণা হতে পারে? সাপোজ তোমাদের মধ্যে কেউ বললো যে দোস্ত, হ্যাঁ না দোস্তের সঙ্গে হবে, তোমাদের মধ্যে কোন একটা ছেলে, সাপোজ তন্ময় না তানভীর, হ্যাঁ তানভীর, আমার ফ্রেন্ডের কি নাম ছিল? শ্রিয়াম। আচ্ছা খালি ভুলে গেলাম। আচ্ছা তো ওকে, আচ্ছা এদের উদাহরণ না দিই, ধরে নাও তোমাদের কোন একটা ফ্রেন্ড তোমাদের কোন একটা বান্ধবীকে বললো যে বান্ধবী আমি তোকে মানে ইনফিনিটি পরিমাণ ভালোবাসি। তার যদি ম্যাথের জ্ঞান থাকে সে খুব খুশি হয়ে যাবে, ঠিক আছে? আর যদি সে আর্টসের হয় তাহলে এইটা বললে তো হবে না, তাহলে তাকে বলতে হবে বান্ধবী তোকে আমি সমুদ্রে যে পরিমাণ পানি আছে সেই পরিমাণ ভালোবাসি। তাহলে এবার মেয়েটা খুশি হয়ে যাবে, কারণ সমুদ্রে কি পরিমাণ পানি আছে আমরা কি কেউ গণনা করতে পারি? ধারণা করতে পারি। কি ধারণা করতে পারি? প্রচুর পানি আছে। তাহলে ছেলেটা তাকে প্রচুর ভালোবাসে, তাই কিনা? আচ্ছা তাহলে ব্যাপারটা হলো এই ইনফিনিটি হচ্ছে একটা ধারণা, এটা কোনো সংখ্যা না। এই ইনফিনিটি মানে কি? প্রচুর বড় একটা কিছু, এমন বড় কিছু যেটা আমরা এক্সপ্রেসই করতে পারি না, জাস্ট একটা অনুমান লাগাইতে পারি। যেমন সমুদ্রে কি পরিমাণ পানি আছে, আমাকে যদি জিজ্ঞেস করো সমুদ্রে কি পরিমাণ পানি আছে ভাইয়া বলেন তো, আমি তো এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু প্রচুর পানি আছে। তো প্রচুর, এত পরিমাণ পানি আছে আমি ভাষায় বলে বোঝাইতে পারবো না, এটাই হচ্ছে ইনফিনিটি। বুঝতে পারছো কথা? আচ্ছা এবার তোমরা যেহেতু অন্তরীকরণ এবং লিমিট পড়বা, সেখানে ইনফিনিটির অনেক ইউজ থাকবে, সেখানে ইনফিনিটির অনেক ইউজ থাকবে। যেমন ইনফিনিটির ক্যালকুলেশনের মধ্যে চলে আসবে। তো ইনফিনিটির সাথে সাপোজ কোথাও এরকম একটা এক যুক্ত হয়ে গেল, তাহলে ইনফিনিটি এবং এক যোগ করলে কি হবে? ইনফিনিটি হবে। এর পিছনে যদি লজিক খুঁজতে চাও তাহলে একটু চিন্তা করে দেখো তো, সাপোজ তুমি কক্সবাজারে গেছো, চোখের সামনে ইয়া বড় সমুদ্র, সেখানে এক বালতি পানি ঢেলে দেবে, যা যদি এক বালতি পানি দিয়ে সমুদ্রের পানির কোনো পরিবর্তন হবে? সেখানে কি পরিমাণ পানি থাকবে? এখন তোমাদের মধ্যে কেউ চিন্তা নিয়ে আসছো, পরের বারে গিয়ে গতবার এক বালতি দিয়েছি, এবার 2 বালতি তোর কাছ থেকে নিব, ঠিক আছে? 2 বালতি পানি তুলে তার পানি কি কমাইতে পারবা? কি পরিমাণ থাকবে? প্রচুর পানি থাকবে। প্রচুর মানে কি? তার মানে আমরা এখান থেকে বলতে পারি ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ করলে, কোনো সংখ্যা যোগ বিয়োগ করলে কি পাওয়া যায়? ইনফিনিটি পাওয়া যায়, ঠিক আছে? ইনফিনিটির সাথে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করলে ইনফিনিটি পাওয়া যাবে। আচ্ছা এবার তোমাদের অনেক সময় ক্যালকুলেশন এরকম আসবে যে ইনফিনিটি প্লাস ইনফিনিটি সমান কি হবে। একটা জিনিস চিন্তা করে দেখো তো, একটা সাগর আর আরেকটা সাগর যুক্ত হয়ে গেলে সেটাকে কি বলা হয়? মহাসাগর। মহাসাগরে কি পরিমাণ পানি থাকে? প্রচুর পানি থাকে। তাহলে 2টা 3টা 5টা 10টা ইনফিনিটি যুক্ত হলে কি হয়? বড় ইনফিনিটি, একটু বেশি পানি। কিন্তু কত পানি সেটা তো এক্স্যাক্টলি বলতে পারবো না, ধারণা করতে পারবো প্রচুর পানি, ঠিক আছে? আচ্ছা তাহলে ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইকুয়াল কত? আচ্ছা এবার ইনফিনিটি মাইনাস ইনফিনিটি সমান হোয়াট? আটলান্টিক মহাসাগর থেকে যদি একটা সাগর বাদ দিয়ে দিই কি হবে? এটা কিন্তু হিউম্যানলি বোঝানো পসিবল না, কারণ আমরা মানুষ এটা পাবো না। এটা কি সম্ভব? একটা মহাসাগর থেকে একটা সাগরকে আলাদা করে দিলে আমরা মানুষরা পারবো না। এটা হয়তো উপরওয়ালা ফেরেশতারা পারবে, তারা করলে কি হবে জানি না ফলাফল, কিন্তু আমরা তো মানুষরা পারবো না। আর এখানে ম্যাথমেটিক্স মানে কি? মানুষের হিসাব তো নাকি, না এলিয়েনদের হিসাব? মানুষের হিসাব। তার মানে একটা মহাসাগর থেকে আর একটা সাগর যদি আলাদা করে দিই কি হবে আমরা জানি না, ঠিক আছে? তাই এই জিনিসটা হচ্ছে অনির্ণেয়। অনির্ণেয় নিয়ে একটু পর আসবে কথা। অনির্ণেয় কি জিনিস সেটা একটু পর আসবে। জিনিসগুলা কি বুঝতেছ? বুঝাইতে পারবা মানুষকে? আচ্ছা এবার মহাসাগর থেকে যদি সাগর বের করতে হয়
মহাসাগরের ক্ষেত্রে ইনফিনিটি, সাগরের ক্ষেত্রে ইনফিনিটি। সেক্ষেত্রে তো ইনফিনিটি থেকে ইনফিনিটি বেনিফিট আমরা তো হিউম্যানলি এটা করে দেখাতে পারবো না।